গাইস আমরা খুবই দুঃখিত যে অনেকদিন পরে আমরা টোকিও রিভেঞ্জার্স এর একটা ভিডিও নিয়ে এসেছি অনলি জাপানিজে। আর আরেকটা বড় দুঃখের একটা সংবাদ রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে ভিডিও এডিটর ছিল, টোকিও রিভেঞ্জার্স এর জন্য যে ভিডিও এডিট করতেন, সে আমাদের র্যান্ডম টিম ছেড়ে অন্য একটা চাকরিতে চলে গিয়েছে। কারণ বুঝতেই পারছো, আস্তে আস্তে সবগুলো চ্যানেলেরই আয় আমাদের কমে আসছে, সবগুলো চ্যানেলেরই পরিসর ছোট হয়ে আসছে। তো এখন বাধ্যতামূলক আমাদেরকে কর্মী ছাঁটাই করতে হচ্ছে এবং চ্যানেল ছোট করতে হচ্ছে বা চ্যানেল বাদ দিতে হচ্ছে, এবং সেই হিসেবে এই চ্যানেলটা আমরা বিক্রি করে ফেলছি। এবং এই ভিডিওটাই আমাদের চ্যানেলের লাস্ট ভিডিও হতে চলেছে এবং কালকের পর থেকে এই চ্যানেলের সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। এরপরে চ্যানেলটা কার আন্ডারে যাবে, কে ভিডিও পরিচালনা করবে, কি ভিডিও আপলোড করবে, তার সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। মোট কথা চ্যানেলটা আমরা বিক্রি করে দিচ্ছি। আসলে সত্যি বলতে আমাদের কাছে লোকবল নেই চ্যানেলটা চালানোর মতো। আর তোমরা জানো আমি কখনো মিথ্যা কথা বলি না। 4 দিন হয়ে গিয়েছে সে চলে গিয়েছে এবং আমরা যথাসম্ভব চেষ্টা করেছি যে কোনোভাবে চ্যানেলটা চালানো যায় কিনা, এবং তোমরা অনেকবার দেখেছো বাদ দিয়েছি, আবার চেষ্টা করেছি, কিন্তু আমাদের কাছে এখন লোকবলই নাই। আর লোকবল যে রাখবো, বাড়তি একজন লোকরে যা রাখবো আমরা, আমাদের বাকি যে চ্যানেল আছে সেই চ্যানেলের ইনকাম দিয়ে একজনকে বসিয়ে রাখার মতো সিস্টেম আমাদের নেই, কারণ এই চ্যানেলে কোনো বাড়তি আর্নিংস নেই। তো এর জন্য বলবো আমরা অনলি জাপানিজে আলামিন ভাইয়ের ভয়েসে লাস্ট ভিডিওটা তোমরা এনজয় করো এবং আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো তোমরা, ভিডিওটা প্লে করে দিচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা টোকিও রিভেঞ্জার্স এর 240 থেকে 244 চ্যাপ্টার পর্যন্ত জান। তো এর মানে মোটামুটি 5টা চ্যাপ্টার আমরা কভার করব। তো যাই, গত এপিসোডে কি মনে আছে তোমাদের, কি হয়েছিল? গত এপিসোডে আমরা দেখেছিলাম তাকিমিচি সেনজুর কাছে গিয়েছে তাকে রাজি করানোর জন্য। তো তাকিমিচি সেনজুকে তো অনেকবার রিকোয়েস্ট করে যে প্লিজ আবার জয়েন করে, বাট সেনজু বারবার জবাবে নাই বলছিল। সেনজু ডাইরেক্ট বলে আমি রিটায়ার্ড করেছি, কারণ আমি হেরে গিয়েছি এবং ভ্রামিং গ্যাংকে অলরেডি ব্যান করে দিয়েছি। কিন্তু আকাশী সেনজুকে এটা বলে শান্ত করার চেষ্টা করে যে এটা তোর ভুল নয়, এটা আমার ভুল। বাট সেনজু এটা মানতে নারাজ। সেনজু জানায় যে সানজুর বিগড়ে যাওয়া মানে ওর বড় ভাইয়ের বিগড়ে যাওয়া এবং মাইকির এই ডার্ক ইমপ্রেসের কারণ সে নিজেই, মানে মাইকির যে ডার্ক ইমপ্রেস বা ওই মারাত্মক খ্যাপা জিনিসটা এসেছে সর্বপ্রথম সেনজুর কারণেই। আর এটা খোলাসা করার জন্য সেনজু একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে বলে সেনজু যখন ছোট ছিল তখন ছোট মাইকি, বাজি, সানজুরা একসাথে খেলা করতো। আর আমরা দেখি শিনিচিরো একটা ছোট প্লাস্টিক মডেলের প্লেন মাইকিকে গিফট করে, আর সেটা নিয়ে সবাই খেলা করছিল। কিন্তু মাইকি ওই প্লেনটিকে কাউকে টাচ করতে দিত না, মানে বুঝতেই পারছো ওর ভাইয়ের প্লেন, ওর ভাই গিফট করেছে, ওর ভাই তো অনেক স্পেশাল। আর অন্য একটা দৃশ্য দেখা যায় আকাশের সবসময় সেনজুর ভুলের জন্য সেনজুকে নয় বরং ওর বড় ভাই সানজুকে বকাঝকা করতো, মানে আকাশেও ওদের দলে ছিল। তো এই কারণে সানজু সবসময় সেনজুর উপর চিৎকার চেঁচামেচি করতো। আর এই কারণে ওদের দুই ভাই বোনের মধ্যে ছোটবেলা থেকে সম্পর্ক খুবই খারাপ ছিল। তো একদিন হয় কি সেনজু মাইকি আর বাকিদের খুঁজতে খুঁজতে মাইকির রুমে চলে যায়, আর ওখানে প্লাস্টিক মডেলের বিমানটা রাখা ছিল। তো সেনজু সেখানে মাইকিকে না দেখে না বলেই ওই প্লেন নিয়ে খেলা শুরু করে, কিন্তু খেলতে খেলতে সেনজু পড়ে যায়, যে কারণে ওই প্লেনটা হাত থেকে পড়ে ভেঙে যায়। সেনজু কান্না করতে থাকে, আর কিছু সময় পরে সেখানে মাইকি চলে আসে। তো সেনজু মাইকিকে সরি বলে, বাট মাইকি এই কথার কোনো পাত্তা না দিয়ে উল্টো সেনজুকে বলে এটা কে করেছে, তুমি তো এখানে ছিলে, আমাকে বলো, তুমি তো দেখেছো। তো সেনজু যেহেতু সবার ছোট ছিল ভয় পেয়ে যায়, কিন্তু ভয় পেয়ে ও এমন একটা কাজ করে যেটা ওর করা উচিত হয়নি। সেনজু ভয় পেয়ে মাইকিকে মিথ্যে বলে যে আমার বড় ভাই সানজু প্লেনটা ভেঙেছে, চিন্তা করো। তো এরপর সেনজু যখন বাইরে এসে ও দেখতে পায় এর পরিণাম, ও দেখতে পায় মাইকি সানজুকে মেরে একবারে মুখ ফাটিয়ে দিয়েছে, আর এই কারণেই সানজুর মুখে কিন্তু একটা দাগ রয়েছে। তো এটা দেখে সেনজু সেদিন ট্রমাটাইজ হয়ে যায় যে কি ঘটলো, এবং ওই দিনে সেনজু প্রথমবারের মতো মাইকির ডার্ক ইমপ্লেসটা দেখতে পেয়েছিল, মানে মাইকি তার ডার্ক ইমপ্লেসের কারণেই বা ডার্ক ইমপ্লেসে এসেই সানজুকে মেরেছে। তো যাই হোক, সানজুর মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, কিন্তু তারপরে মাইকি বলে হাস সানজু হাস। আর এটা দেখতে সত্যি অনেক মনে করো যে ভয়ঙ্কর ছিল, মানে মাইকি খারাপ হলে কত খারাপ হতে পারে এটা প্রথম দিন ওই দিনই দেখা গিয়েছিল। তো যাই হোক, মাইকির কথা মতো সানজু হাসতে থাকে আর মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। আর এই দৃশ্য দেখে বোঝা যায় যে ডার্ক ইমপ্রেসের কারণে মাইকি কতটা নির্দয় আর কত ভয়ঙ্কর হতে পারে। এবং আজও সেই সব দিনের কথা ভাবলে সেনজুর আত্মা কেঁপে ওঠে, আর সেনজু ভাবে তার জন্য হয়তো এই সবকিছু বদলে গিয়েছে, তার ভুলের জন্য। মানে মাইকি প্রথমবারের মতো ওই ডার্ক ইমপ্রেস তার জন্যই ঘটেছিল। তো এই ঘটনার জন্য সেনজু সবসময় নিজের উপর গিল্টি ফিল করতো, আর এই কারণে সেনজু নিজে থেকে সব ঠিক করতে চাইতো, কিন্তু সে ব্যর্থ হয়। এরপর সেনজু বলে আমি অলরেডি অনেক দেরি করে ফেলেছি, আমি আর কিছুই করতে পারবো না, আমি অলরেডি আমার এই জীবনে হেরে গিয়েছি। তো তাকেমিচি তখন বলে এটা তোমার জীবনে তোমার লেখা গল্প, তুমি নিজে তোমার জীবনের গল্প লিখবে। তো গল্প লেখা যেহেতু তুমি শুরু করেছো, এর শেষটা ফিনিশিংটা কিভাবে হবে সেটা তুমি লিখতে পারো, তুমি যদি চাও সেটা বদলাতে পারো। আর আমি আমার লাইফে তোমার চেয়ে অনেক বেশি বার হেরেছি, কিন্তু সেনজু আমরা সবাই মিলে এবার এই গল্পটা বদলাতে পারি, তাহলে চলো আমরা একসাথে কান্টো মানজি গ্যাংকে হারাই আর এই গল্পের শেষটা বদলে দেই। তো সেনজু তাকেমিচির কথা শুনে ফাইনালি রাজি হয়ে যায় এবং তাকেমিচির গ্যাংয়ে জয়েন করে। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা তাকেমিচিকে দেখতে পাই সে মাইকির দেওয়া বাইকের সামনে বসে রয়েছে, আর বাইকের উপর টোমানের ইউনিফর্ম রাখা ছিল, যেটা মাইকি নিজেই ড্রাকেনের হাত দিয়ে তাকেমিচিকে অনেক আগে গিফট করেছিল। তো তাকেমিচির তখন ওই সময়ের কথা মনে পড়ে যখন তাকেমিচি আর মাইকি অনেক ভালো বন্ধু ছিল। আর আমরা দেখি তাকেমিচি মাইকিকে ডেডিকেট করে কিছু বলছে। সে বলে মাইকি আমি নতুন একটা গ্যাং বানিয়েছি যার নাম টোকিও মানজি গ্যাং সেকেন্ড জেনারেশন। আর এর এক সপ্তাহ পরের দৃশ্য আমাদের দেখানো হয়, যেখানে টোকিও মানজি গ্যাং এর মিটিং হতো, আর এরপর সেকেন্ড জেনারেশন টোকিও মানজি গ্যাং এর ওদের দেখানো হয়, মানে সেম জায়গায় সেকেন্ড জেনারেশনের
ডিভিশনের পোলাপানে মিটিং করছে। তো এই টিমে কাওয়াটা ব্রাদার্স রয়েছে যারা 4th ডিভিশনের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন স্মাইলি আর হচ্ছে তোমার ওই অ্যাংরি। পিয়ানার পাচিনকে দেখানো হয় যারা হচ্ছে 3rd ডিভিশনের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন। 2nd ডিভিশনের ক্যাপ্টেন হচ্ছে মিটসুয়া, ভাইস ক্যাপ্টেন হাকাই শিবা। 6th ডিভিশনের ক্যাপ্টেন সেনজু। আর আমরা দেখি টাকিমিচির 4 বন্ধু 1st ডিভিশনে, আর তাদের ক্যাপ্টেন হচ্ছে আমাদের ইনোপি। আর এই ইনোপি ছেলেটাকে আমার পার্সোনাল অনেক ভালো লাগে, খুব সোজা শান্ত একটা ছেলে। কারে ভালো লাগে না ভাই, সবটি ক্যারেক্টারে ভালো লাগে ভাই, তাকিমিচিরে বাদে সিরিয়াসলি। তো যাই হোক, 2nd জেনারেশন টোকিও মানজি গ্যাং এর ভাইস প্রেসিডেন্ট হয়েছে আমাদের চিফো। এই পোলাটা আমার অনেক ভালো লাগে। আর হ্যাঁ, লিডার তো অবশ্যই আমাদের হাদারাম তাকিমিচি। তো এরপর মিটিং শুরু হয়ে যায়। আমরা দেখি তাকিমিচি সবার কাছে ক্ষমা চাচ্ছে, কারণ সে আরো একবার সবাইকে গ্যাংয়ে যুক্ত করেছে। তো তাকিমিচি বলে আমরা 3 ডেইটিস লড়াইয়ে মাইকের সাথে হেরে গিয়েছি, আর আজকে আমরা তবুও এখানে একসাথে দাঁড়িয়ে রয়েছি। আর আমার মধ্যে এমন কোনো ক্ষমতা নেই যেটা একটা গ্যাং লিডারের মধ্যে থাকা উচিত। আর এই টোকিও মানজি গ্যাং এর আসল লিডার তো মাইকি ছিল, কিন্তু 3 ডেইটিস লড়াই আমি কিছু অনুভব করেছি মাইকি এখন আর আগের মতো নেই, সে অনেক বদলে গিয়েছে। তো এর মানে হচ্ছে আমরা হয়তো পুরনো মাইকিকে হারিয়ে ফেলেছি। তো এই কারণে আমি মাইকিকে হারাতে চাই এবং আমরা কান্ট্রো মানজি গ্যাংকে ধূলিসাৎ করে দেব। আর এইবার জয় আমাদেরই হবে। আমরা কোনোভাবে এই লড়াইয়ে হারতে পারবো না এবং আমাদের হারিয়ে ফেলার সবকিছু ফিরে পাওয়ার সময় এসেছে। আর তাই এটা শুধুমাত্র আমার একার লড়াই না, আমাদের সবার রিভেঞ্জ। মানে খেয়াল করো, এই প্রথম কিন্তু এই সিরিজের রিভেঞ্জ কথাটা ইউজ করা হলো। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা মাইকির টিম অর্থাৎ কান্ট্রো মানজি গ্যাংকে দেখতে পাই। তো মাইকির কাছে এসে কোকো বলে, মাইকি বস, 2nd জেনারেশনের টোকিও মানজি গ্যাং আমাদের সাথে লড়াই করার জন্য ডেট ফিক্স করেছে বা ইনভাইটেশন দিয়েছে, আর তাদের লিডার হচ্ছে হাদারাম তাকেমিচি। তো মাইকি তখন মনে মনে বলে, ও তাকেমিচি, তুমি তাহলে এই অবধি পৌঁছে গিয়েছো। আর এরপর কান্ট্রি মানজি গ্যাং এর মেম্বারদের দেখানো হয় সব ডেঞ্জারাস মেম্বার ভাই, সব বেইমান ডেঞ্জারাস মেম্বার। তো এই টিমের 2 এক্সিকিউটিভ, শিওন মাদারামে আর হচ্ছে মুজিজোকি, ওদের এত চেনার দরকার নেই। আর অ্যাটাক ইউনিটের ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন হচ্ছে হাইটাইনি ব্রাদার্স, ওদের তো চেনা, ওই যে বড় চুলালা। আর হাজিমো বা কোকো হচ্ছে স্টাফ অফিসার। এবং কমান্ড ইউনিটে আমরা অনেকদিন পরে হানমাকে দেখতে পাই ভাই, মানে ওই যে টেট্টা কিসাকি মারা যাওয়ার পরে এই প্রথম আমরা হানমাকে দেখতে পেলাম যে আবারও মাইকির দলে যোগ দিয়েছে। তো যাই হোক, এরপর কমান্ড ইউনিটের ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন রয়েছে ওকাশা, ইনোশি এবং কেইজো আরাশি। আর এরা দুজন কিন্তু সেনজুর গ্যাং এ ছিল, ভ্রামিং গ্যাং এ, বাট ভ্রামিং গ্যাং ব্যান হওয়ার কারণে তারা দুজন এখন কান্ট্রো মানজি গ্যাং এ জয়েন করেছে। আর কান্ট্রো মানজি গ্যাং এর ভাইস প্রেসিডেন্ট হচ্ছে সানজু, আমাদের এই পাশে যে সেনজু রয়েছে মেয়েটি, ওর বড় ভাই সানজু। আর লিডার তো বুঝতেই পারছো, লিডার হচ্ছে আমাদের সানো মানজিরো মাইকি। এরপর আমরা দেখি মাইকি বলে, ঠিক আছে, আমি ওদের লড়াইয়ের আমন্ত্রণ গ্রহণ করলাম, আর এই লড়াইয়ের ডেট হবে 9 সেপ্টেম্বর, ওল্ড ওয়াগন ফ্রাইট ইয়ার্ডে। তো দেখতে দেখতে 9 সেপ্টেম্বর চলে আসে, আর এই দিনেই টোকিও রিভেঞ্জার্স এর এনিমির ইতিহাসের সবচেয়ে বড় লড়াই হতে চলেছে। তো যাই হোক, লড়াইয়ের আগে তাকেমিচি শেষবারের মতো হিনাতার সাথে দেখা করতে যায়। তো তাকেমিচি হিনাতাকে জানায়, আমি প্রথমবার যখন টাইম লিপ করেছিলাম তখন আমি ভেবেছিলাম যে এটা শুধুমাত্র কল্পনা বা একটা ফ্ল্যাশব্যাক বা স্বপ্নে দেখছি, কিন্তু আমি সত্যি অতীতে চলে এসেছিলাম, কারণ আমি শেষবারের মতো তোমাকে দেখতে চেয়েছিলাম হিনাতা। সত্যি বলতে আমি ওই সময় একটা আশাহীন ব্যক্তি ছিলাম, আর আমি সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম, কিন্তু আমি তো এই পৃথিবী শুধুমাত্র বদলাতে চেয়েছিলাম তোমার জন্য, কিন্তু আমি নিজে এখন বদলে গিয়েছি, আর আমার উপরে অন্যের স্বপ্নের অনেক দায়িত্ব রয়েছে। তো তাকেমিচি যখন এসব বলছিল হেনাতা, তখন ওকে রিয়েলিটি চেক দেয়। আর হেনাতা বলে, তাকেমিচি, তুমি তোমার মনের কথা বলছো না, তোমার মনের কথা মন খুলে বলা উচিত, কারণ তোমার মনের কথা যদি ভেতরে থেকে যায় তাহলে সমস্যারও বাড়বে। তো এই কারণে তাকেমিচি, তোমার তো ঘুরিয়ে ফিরে কথা বলার দরকার নেই, আমি বুঝতে পেরেছি তুমি অনেক ভয় পাচ্ছ। আর তখন তাকেমিচি চিৎকার করে বলে, হ্যাঁ, আমার অনেক ভয় লাগছে, আমি এসব ছেড়ে দূরে পালাতে চাই, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। আর তখন তাকেমিচির গলায় আমরা সেই লকেটটা দেখতে পাই যেটা সে হেনাকে দিয়েছিল। আর ওই লকেট হাতের মুঠে নিয়ে তাকেমিচি হেনার দিকে তাকায় বলে, এবার আমি জিতে আসবো হেনা। তার মানে হেনাই হয়তো ওই লকেটটা তাকেমিচিকে দিয়েছে। তো যাই হোক, এরপর তাকেমিচি বলে, এখন আমাকে যেতে হবে। হেনা বলে, হ্যাঁ, তুমি অবশ্যই জিতে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করবো, দ্রুত ফিরে আসবে। তো এরপর আমরা প্রথমবারের মতো এই সিরিজে দেখতে পাই যে আমাদের টোকিও মানজি গ্যাং টোকিও রিভেঞ্জার্স এর পতাকা নিয়ে, সিরিয়াসলি এই এনিমির টাইটেল নেমের পতাকা নিয়ে তাকেমিচি এবং তার টিম মাইকির সাথে লড়াই করার জন্য যাচ্ছে। এবং এই 2nd ডিভিশন টোকিও মানজি গ্যাং এর পতাকা, যার উপরে ডাইরেক্ট লেখা দেখছো টোকিও রিভেঞ্জার্স, যেটা এনিমির নামটাকেই মনে করে জাস্টিফাই করে, প্রথমবারের মতো এরকম কিছু হলো, ওই পতাকা বাতাসে উঠছে। আর অন্যদিকে আমরা দেখি মাইকি অর্ডার দিতেই কান্ট্রো মানজি পুরো গ্যাং বের হয়ে তাকেমিচির সাথে লড়াই করার জন্য সামনে আসে। তো 2 গ্যাং যখন সামনাসামনি আসে, এখানে আমরা বিশাল একটা ফারাক দেখতে পাই। মাইকির টিম তো এমনিতেই শক্তিশালী, তার উপর ওদের কান্ট্রো মানজি গ্যাং এ রয়েছে 500 মেম্বার, আর অন্যদিকে টোকিও মানজি গ্যাং এ রয়েছে মাত্র 50 মেম্বার, যেটাকে লিড করছে একটা ভেড়া। মানে এক পাশে লায়ন 500, আরেক পাশে ভেড়ার লিডিং এ হয়তো 8-10টা লায়ন আছে। তো চিন্তা করো কতখানি পাওয়ার গ্যাপ রয়েছে এখানে। তবে তারপর আমরা জানি তাকেমিচি ভেড়া হলেও পেছনে সরে যাওয়ার মতো ছিল না। তো তাকেমিচি কি এত ছোট একটা গ্যাং নিয়ে মাইকির মতো এত শক্তিশালী একটা লিডারের কান্ট্রো মানজি গ্যাংকে হারাতে পারবে, বা ওরা কি বেঁচে ফিরতে পারবে, এটা আমরা জানতে পারবো পরবর্তী এপিসোডগুলোতে, পরবর্তী ভিডিওগুলোতে। এবং নিশ্চিত থাকো, টোকিও রিভেঞ্জার্স এর ইতিহাসের সবচেয়ে ডেঞ্জারাস রকমের ফাইট, সবচেয়ে মনে করো নাটকীয় ফাইট হতে চলেছে সামনে। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আর ভিডিও শেষ করার পূর্বে আমি আলামিন তোমাদের কাছ থেকে আবারও বিদায় নিচ্ছি। আমি আমার কাজে অনেক ভুল করেছি, বা অনেক সময় হয়তো তোমাদেরকে আমি ভালো মতো এক্সপ্লেন করে বোঝাতে পারিনি, তবে যে ভালো কাজগুলো করে
করেছি সেগুলোর জন্য আমাকে দয়া করে তোমরা ক্ষমা করে দিও। আর এটা শুধুমাত্র এই চ্যানেলের ক্ষেত্রে নয়, আস্তে আস্তে সবগুলো চ্যানেল থেকে হয়তো এরকম ভাবে আমাকে বিদায় নিতে হবে, সেদিন আস্তে আস্তে এগিয়ে আসছে, এটা তোমরা নিজেরাও বুঝতে পারছো। তো যাই হোক, স্বাগতম যেরকম জানাতে হয় একদিন বিদায় নিতে হয়, এটাই স্বাভাবিক প্রকৃতির নিয়ম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর অনলি জাপানিজ চ্যানেল, এটাকে আমি অনেক অনেক মিস করব। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।